আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে সম্প্রচার হয়। দর্শক, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসকে সামনে রেখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে ক্যান্টনমেন্ট থেকে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহর এমন দাবিকে ঘিরে সরগরম দেশের রাজনীতি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা হলে তা কঠোর হাতে দমন করা হবে। রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তবে দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই একমত। যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে সংলাপের মাধ্যমে দ্রুত ঐকমত্য গঠন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রিফাইন আওয়ামী লীগের পেছনে কারা, সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজ রয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, রয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্নও রাখতে পারেন, এবং কি লিখতে পারেন আমাদের ফেসবুকেও। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই আমাদের এখানে সবচেয়ে সিনিয়র যিনি আছেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে। যেই শিরোনাম দিয়ে আমরা আলোচনাটা আজকে রাখতে চাই, রিফাইন আওয়ামী লীগের পেছনে কারা। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে অনেক কিছু বলেছেন, আবার কেউ কেউ বলছেন অনেক কিছু আসলে বলা হয়নি, কারণ তিনি কিভাবে সেখানে গেলেন সেটি স্পষ্ট নয়, কারা তার সাথে বৈঠক করেছে সেটি স্পষ্ট নয়। ক্যান্টনমেন্ট একটা বিশাল এলাকা, তো কোন কোন ব্যক্তি বা সেনাবাহিনীর কোন কোন র্যাঙ্কের কারা কারা ছিলেন সেগুলো খুব স্পষ্ট করেননি। আপনার কি মনে হয় আসলে কারা এই রিফাইন আওয়ামী লীগকে এস্টাবলিশ করার চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, ওই যে একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম যে কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ নহ ঠিক খাঁটি। তো এই যে যেভাবে কথা বলছে লিখছে, এটা কিন্তু কোনো প্রমাণ নাই। ফেসবুকে আপনি লিখতে পারেন, আমিও লিখতে পারি। নাম্বার 1, ধরেন প্রমাণ থাকলো গেছে, আমার কথা হলো সে কিভাবে গেছে, সে কি ব্যক্তি মানুষ হিসেবে গেল না দল হিসেবে গেল? যদি দল হিসেবে যেয়ে থাকে তাহলে দলের যে নিবন্ধনকৃত দলগুলো তাদের বাদ দিয়ে তাদেরকে ডাকবে কেন? এমন না যে সারা বাংলাদেশে গত কয়েকদিন থেকেই তো আমরা দেখি কত কমিটি দল বানানোর আগে থেকে বা পরে আগে পরে সব সময় এখানে মার খাচ্ছে, ওখানে মার দিচ্ছে, আগে যেভাবে ডাকতো ওইভাবে লোক হচ্ছে না। তো এই যে টানাপোড়েনের মানুষগুলোকে তাদেরকে কেন ডাকতে হবে? সেনাবাহিনীর কি এতই অধপতন হয়েছে যে তাদের ডেকে নিয়ে এই কথাগুলো বলতে হবে? আমার এটা বিশ্বাস হয় না। আপনি পোস্ট বিশ্বাস করেন না? না, পোস্ট বিশ্বাস করি না। পোস্টটা তো দিনের মতো সত্য, আপনি আপনার পোস্টে লিখেছেন, কিন্তু ঘটনার সত্যতা কতটা সত্য, কিন্তু পোস্টের লেখাগুলো কতটা সত্য সেটা নিয়ে দ্বিমত আছে। এবং সেটা যদি ব্যক্তিগতভাবে কাউকে ডেকে থাকে বা কেউ যদি যেয়ে থাকে, তাহলে তার সাথে তাদের সম্পর্কটা কি? আমরা কিন্তু অনেক সময় পুলিশের বলেন, আমরা গোয়েন্দা সংস্থার বলেন, অনেক স্পাইয়ের কথা শুনি। স্পাই ছাড়া আমি আমার কথা বলি, আমি খুব বড় রাজনীতিবিদ না, কিন্তু বহু বছর রাজনীতি করি। আমাকে কখনো ডাকে না, তাহলে তাদেরকে ডাকলো কেন? কিংবা আমাদের দলের বড় নেতা যারা আমার চেয়ে মোর সিনিয়র, তাদেরকে আমি ডাকতে শুনি নাই, তো এদেরকে ডাকলো কেন? যে কথাটা রাখতে পারবে না। আমি আবারও বলবো যে যাদেরকে উল্লেখ করা হয়েছে তাদের অবস্থান কি এত দুর্বল হয়ে গেছে যে বুঝে শুনে যারা কথা রাখতে পারবে না তাদের মতো লোকদেরকে ডেকে নিয়ে যাবে? নাম্বার 2, ডাকলোই যখন, গেলই যখন, তাহলে 11 তারিখের ঘটনা কেন 20 তারিখে জানতে হলো গভীর রাতে? 120 ঘন্টা পর, প্রায় 240 ঘন্টা পরে। এটা জানার কারণটা কি? 240 ঘন্টা তাদের গতিবিধি কি ছিল? এটি কিন্তু খুব রহস্যজনক ব্যাপার, তাদের গতিবিধি কি ছিল। নাম্বার 3,
এটা কিন্তু তাদের মধ্যে পড়ে না, যেটা পড়ে সরকারের মধ্যে। ধরেন যে যদি ঘটনা এরকম ঘটেও থাকে, দায়ী কিন্তু সরকার। যে কোনো কিছু দেশে হোক, রাষ্ট্রের দায় দায়িত্ব সরকার জেনে বুঝে নিয়েছে। তো সরকারকে দায়ী করা যায়, সরকারকে বলা যেত রাষ্ট্রের যারা সভরেন্টি সার্বভৌমত্বের পাহারাদার তাদেরকে একদম গণহারে বলাটা, কারণ যাকে বলা হচ্ছে সে কিন্তু দায়িত্বে আছে, সে দায়িত্বে আছে, তার দায়িত্বটা এত বেশি সংবেদনশীল যে এটা সারা বিশ্ব, সারা দেশে, সারা মানে মহল্লায়, টপ অব দ্য কান্ট্রি, টপ অব দ্য ওয়ার্ল্ড যেটাকে বলা হয়। তো সেই জায়গায় কেন আপনার এই ঘটনাটা ঘটবে? কেন একই কথা আপনার যদি আওয়ামী লীগকে যদি আপনি যে কথাটা বলেন রিফাইন, আপনার কয়েকদিন আগেই তো আপনার চিফ অ্যাডভাইজার বলছে আওয়ামী লীগ দল করতে পারবে। সে কিন্তু কোনো দাড়ি কমা ছাড়াই কথা বলছে। আইসিজি কে যেটা বলেছে সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। ওই পরের দিনই আসলে পোস্টটা কিন্তু একই হলো। তাহলে আপনার কেন চিফ অ্যাডভাইজার বলার পরেও চিফ অ্যাডভাইজার টাচে গেল না, টাচ হলো না, কিন্তু যারটা দেখা গেল না সেটাকে জাতির কাছে, সারা বিশ্বের কাছে ছোট করার কারণটা কি? যে মানুষগুলো আপনার একটা দল বানিয়ে ফেলেছে তাদেরকে কিন্তু এখন আর ছোট বলার কোনো সুযোগ নাই। তো যেহেতু আমার তাদেরকে ছোট বলার সুযোগ নাই, তাহলে এই মুহূর্তে আমি বলবো এটা জবাবদিহিতার আওতায় আসা উচিত। কার কাছে জবাবদিহি করবে? জবাবদিহিতা এটা যারা এটা করলো তারা কার কাছে? মানে ধরেন হাসনাত আব্দুল্লাহ এই পোস্টটা দিল, আমাকে যদি কেউ অপমান করে আমি এটা মানহানির একটা ব্যাপার বলতে পারি, আর এটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। এটা আপনি মনে করছেন? আমি মনে করছি। আবারও ফিরবো আপনার কাছে, এবার যেতে চাই একটু ফারুক হাসানের কাছে, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি। ফারুক হাসান, এই রিফাইন আওয়ামী লীগের পেছনে কারা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। পোস্ট নিয়ে অনেক আলোচনা আছে, এটার স্যাংটিটি নিয়ে আছে, এটা আদৌ কতখানি ভ্যারাসিটি আছে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, যদি বলেন। ধন্যবাদ। আমার পূর্বে বিএনপির মনিয়াপা খুব চমৎকারভাবে বলেছেন। তো যাই হোক, আমি আলোচনাটা আসলে একটু ভিন্নভাবে শুরু করতে চাই। রিফাইন্ড আওয়ামী লীগ নতুনভাবে বাংলাদেশে আবার জনগণের সামনে হাজির হওয়ার একটা আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। তো মোটা দাগে আমি শিরোনামটা যদি এভাবে দিতে চাই যে রিফাইন আওয়ামী লীগের পিছনে পুরোপুরি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী, এবং তাদের কারণেই আওয়ামী লীগ রিফাইন হয়ে আবারও জনগণের সামনে হাজির হওয়ার চেষ্টা করছেন, কিংবা ভবিষ্যতে হয়তোবা হাজির হয়েও যেতে পারেন। এখন আসেন, কিছুদিন আগে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে একটা হুমকি দিয়েছিলেন বাংলাদেশ নিয়ে। তারপরে তিনি আরেকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, এরকম একটা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আসলো। এরপরে বাংলাদেশের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বোলডোজার নিয়ে ধানমন্ডি 32 গুড়িয়ে দিলেন। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্থাপনা ভাঙচুর করে একবারে মাটির সাথে মিশিয়ে দিলেন। ওকে, ফাইন। সেদিনেই আমি এই ছাত্র জনতাকে প্রশ্ন করেছিলাম, শেখ হাসিনা তো বাংলাদেশে নেই, পালিয়ে গেছেন কোথায়? দিল্লিতে। তাহলে দিল্লিতে বসে শেখ হাসিনা যখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য নানা রকম নীল নকশা ষড়যন্ত্রের জাল পাতানো শুরু করে, নিশ্চয়ই তিনি কোনো না কোনো জায়গা থেকে এই সাহসের যে ফুয়েল, এই ফুয়েলটা পাচ্ছেন। এই ফুয়েলটা আসলে কোন জায়গা থেকে যাচ্ছে? হাসিনার কাছে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি সেদিন বলেছিলাম এই ফুয়েলটা বাংলাদেশ থেকে যাচ্ছে। এই ফুয়েলের ট্যাঙ্কার বাংলাদেশের সরকার প্রধান এবং এই সরকারের যে হেডকোয়ার্টার যমুনা, এই যমুনাতে রয়েছে। কিভাবে? আজকে দেখেন, শেখ হাসিনা দিল্লি থেকে যখন সকালে ঘুম থেকে উঠে সামনে তাকায়, দেখে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের লোকজন বসা। শেখ হাসিনা যখন দুপুরবেলা লাঞ্চ করে, লাঞ্চের পরে ডান দিকে তাকায়, দেখেন পুলিশ বাহিনীতে 80% তার আমলে নিয়োগকৃত কর্মকর্তারা এখন চেয়ারে বসা। হাসিনা যখন রাতে ডিনারের পরে বাম দিকে তাকান, সচিবালয়ে দেখেন 90% সচিব তার আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের। চতুর্দিকে যখন আওয়ামী লীগ আর আওয়ামী লীগের ছড়াছড়ি, ঠিক তখনই শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে বেকায়দায় ফেলার দুঃসাহস দেখানোর চেষ্টা করেন এবং করে যাচ্ছেন। আজকে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। কেন? কাদের কারণে? কাদের ইন্ধনে? কাদের প্রশ্রয়ে? এই প্রশ্নগুলো তো অবান্তর না। প্রশ্ন করাটাও সহজ, উত্তরও পানির মতো পরিষ্কার। এই সরকারের নানান দপ্তরে, পুলিশ প্রশাসন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত চেয়ার দখল করে রেখেছে, কিংবা নানাভাবে এদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন চেয়ারে বসানো হয়েছে, এদের আশ্রয় প্রশ্রয়ে আজকে ছাত্রলীগ নানান জায়গায় ঝটিকা মিছিল করছে, হুমকি দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একবারে সরব। আপনি দেখেন আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস
আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নাই, তারা প্রত্যেকে গর্তে ছিল। কিন্তু সেপ্টেম্বরের পরে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের গরমে আর টিকা যাচ্ছে না। ইভেন প্রত্যেকটা এলাকা থেকে সেই আগস্ট সেপ্টেম্বরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা যারা আসলে গণহত্যার সাথে জড়িত, ভোট চুরির সাথে জড়িত, টাকা পাচারের সাথে জড়িত, এদের কাউকেই দেখা যায় নাই। কিন্তু 2 মাস পরে হঠাৎ করে তারা এলাকায় ওই বুকের বাটন খুলে বুক ফুলিয়ে তারা এখন ওপেন চলাফেরা করছে। শুধু তাই নয়, আমরা এমনও দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে, জামাতের উপরে আক্রমণ চালিয়েছে, জনগণকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। তাহলে এই লায়াবিলিটিটা কার? অবশ্যই এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার। তারা পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আজকে হাসনাত আব্দুল্লাহর যে বিষয়টি সামনে নিয়ে আসছেন আপনারা, যে একটা ফেসবুকে পোস্ট, এই ফেসবুকে পোস্ট দেওয়াটা আমি মনে করি দেওয়া না দেওয়া সেদিকে না গিয়ে সে পোস্টটা যে ঘটনাকে কেন্দ্র করে দিয়েছে, দিস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস, একবারই বিপজ্জনক। আজকে যদি আমি হাসনাতকে প্রশ্ন করি, তুমি যেদিন সেই সেনা কর্মকর্তা কার সাথে মিটিং করেছো আমরা জানি না, যারা আহ্বানে গিয়েছো, যখন তারা তোমাকে মিটিংয়ে আহ্বান করে বা ডাকে, তুমি কি জনগণের মতামত নিয়ে গিয়েছিল? বলেছিল আমাকে আর্মি ক্যান্টনমেন্টে ডেকেছে মিটিং এর জন্য, আমি যাবো কিনা? তোমরা তো দাবি করো যে তোমরা নাকি জনগণের প্রতিনিধি, তোমরা নাকি জনগণের ছাত্রনেতা, এটা সেটা। তাহলে যখন ক্যান্টনমেন্ট থেকে অফার আসলো, তুমি সেদিন কাউকে জানাও নাই, তুমি সেখানে গিয়েছো, মিটিং করেছো। ইভেন মিটিং এর পরেও যদি জনগণের সামনে এসে বলতা যে আর্মি আমাদের ডেকেছিল, এই আলোচনা হয়েছে, আমরা রাজি হইনি, ইত্যাদি ইত্যাদি, তারপরেও জনগণ তোমাদেরকে তোমাদেরকে আসলে ক্লারিফিকেশন দিত। কিন্তু তোমরা 12 দিন পরে এসে হঠাৎ করে কি এমন হলো, ফেসবুকে আর্মির বিরুদ্ধে বা এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোমরা গরম করে দিচ্ছ। এখান থেকে একটা বিষয় আপনার বুঝতে হবে, যেমন ধরেন হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট কখনোই করতো না। কেন করেছে? যেদিন মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে নিয়ে এ ধরনের একটা স্টেটমেন্ট দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইচ্ছা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, ঠিক তখনই বাংলাদেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে গেল। সেদিনই আমরা বিক্ষোভ করেছি এবং এই সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আওয়ামী লীগকে এদেশের জনগণ 5ই আগস্ট নিষিদ্ধ করেছে। সুতরাং আপনি এই নির্বাহী চেয়ারে বসে জনগণের বিরুদ্ধে যেতে পারেন না। যখন রাজনৈতিক দল এবং জনগণ একাকার হয়ে গেছে, ঠিক তখনই এই ছাত্র নেতা এবং তাদের দল কণ্ঠাসা হওয়ার মতো একটা অবস্থা। তারা যখন দেখলো যে আমাদের জনপ্রিয়তা তো তলানির দিকে, জনগণ তো আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, ঠিক তখনই জনগণের সিম্প্যাথি নেওয়ার জন্য আমি মনে করি হাসনাত সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দিয়েছে। তা না হলে সে যেদিন মিটিং হয়েছিল ঠিক তার মিটিং এর আগে পোস্ট দিত না, কেন দেন নাই? এই প্রশ্ন হাসনাতকে ক্লিয়ার করতে হবে। কেন দেন না? নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ থাকলে এই প্রশ্ন আমরা করার সুযোগ পাবো। রাকিব, আপনার কাছে আসতে চাই, একটু পেছনে কারা রিফাইন আওয়ামী লীগের? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক তাদেরকে শুভেচ্ছা জানাই, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। আসলে রিফাইন্ড আওয়ামী লীগের আগের প্রশ্ন হচ্ছে কি, আওয়ামী লীগের আমরা অনেকগুলো মূলা শুনছি, সংস্কার সংস্কার সংস্কার। আগে হাসিনার আমলে আমরা শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, বাট এখানে কোনো ভোট নাই, নির্বাচন নাই, গণতন্ত্র নাই। এখন ধরেন আমাদের গণতান্ত্রিক সোসাইটি এস্টাবলিশমেন্ট করার জন্য নির্বাচন একমাত্র প্যারামিটার না, কিন্তু নির্বাচন মিনিমাম প্যারামিটার। আপনার আগে নির্বাচনের মধ্যে যেতে হবে। ডেমোক্রেটিক সোসাইটি এস্টাবলিশ করার জন্য প্রথম হচ্ছে আপনি নির্বাচন করতে হবে, আপনার নির্বাচনটা সুষ্ঠু করতে হবে, নির্বাচনের মাধ্যমেই আমাদের ইলেক্টেড গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট করতে হবে, তারপর আপনার অন্য আলাপ। সুতরাং সে আলাপে না গিয়ে আমরা বারবারই শুনছি সংস্কার সংস্কার সংস্কার, এবং সংস্কারের এই তিক্ততা শুনতে শুনতে এখন নতুন শব্দ আসছে রিফাইন আওয়ামী লীগ। এবং আমরা দেখি গত রিফাইন আওয়ামী লীগের চেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি, গত 7 মাসে আওয়ামী লীগের বিচার করতে না পারার, এখনো পর্যন্ত 8 মাস পরে কোনো সংস্কার উত্থাপন না করতে পারার এবং সংস্কারের কোনো কার্যবিধি না দেখাতে পারার প্রধানতম দায় এই সরকারের এবং এই সরকারের ইনফরমাল সংগঠন এনসিপির। ফুল স্টপ। আমি ইনফরমালি বললাম, যাই হোক ইনফরমালি বললাম, এটা এখানেই ফুল স্টপ, এর বাইরে আর কোনো কথা নাই। এবার দ্বিতীয় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি আপনার রিফাইন্ড আওয়ামী লীগের পিছনে কারা? আপনি দেখেন আমাদের যে ইউএনের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি তারা জমা দিয়েছে, সেখানে তারা বলেছে তারা কোনো রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ করতে চায় না। ইভেন আসিফ মাহমুদ কিছুদিন আগে তিনি বলেছেন ইউ আমেরিকা এবং অনেকগুলো দেশের চাপ রয়েছে, কারণ তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য 20 থেকে 30% মানুষকে ভোটিং রাইটসের বাইরে না রেখে তারা এটা করতে চায়। ইভেন যখন গত 2 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি যখন বলেছেন যে আমাদের বন্ধ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তার মানে তখন এটা ডিফাইন হয়ে গেছে, তারা আওয়ামী লীগ করতে চাচ্ছে না, তার মানে আওয়ামী লীগ ভোটিং রাইটসে থাকছে। এখন তখন হচ্ছে কি, তখন আমরা ইলেকশনের দিকে যাচ্ছি, আমাদের ইলেকশনের একটি রোডম্যাপ ঘোষণা হয়েছে মোটামুটি লেভেলে, মৌখিকভাবে এখন ডিসেম্বর বা জুন। এখানে একটা কথা হয়েছে যে ছোট প্যাকেজ হলে ডিসেম্বর, বড় প্যাকেজ হলে জুন। তো যখন হচ্ছে আমরা একটা ইলেকট্রিক সিস্টেমের মধ্যে হাঁটছি,
তখনই হচ্ছে কি আমাদের এই নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আসছে। এখন হচ্ছে আমাদের ধরেন আমি আরেকটা কথা বলি, সংস্কার এবং নির্বাচনের মাঝখানে নতুন আরেকটি টার্ম তৈরি হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আরেকটি টার্ম তৈরি হয়েছে, সেটি হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ এবং আরেকটি হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। এবং এই যাবতীয় ঘটনাগুলো হচ্ছে সেটা ষড়যন্ত্র তত্ত্বের একটা অংশ। প্রশ্ন করি খুব কুইক অ্যানসার যদি দেয়, মানে বিএনপি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যেতে চাই কিনা? এটা তো বিএনপি আপনার অ্যানালিসিস, বিএনপি তো বলবে একটা কিছু, আপনি অ্যানালিসিস দেন, আপনি তো বিশ্লেষক, আপনার কি বিশ্লেষণ? আমি সেই প্রসঙ্গে আসছি, আমি এই প্রসঙ্গটা শেষ ধরেন একটা নির্বাচন যেখানে আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না, বিএনপি সেই ইলেকশনটা করতে চায় কিনা? বিএনপি হয়তো সরাসরি হয়তো মুখে বলবে না যে আমরা আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে চাই, কিন্তু একটা ইনক্লুসিভিটির জায়গা আছে, ইন্টারন্যাশনাল অনেক প্রেশার আছে, বহু কিছু আছে, সেই জায়গায় আপনার বিশ্লেষণ কি বলে বিএনপি? আচ্ছা, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ধরেন বিএনপি হচ্ছে একটি জনগণের রাজনীতি দল এবং বাংলাদেশ সর্ববৃহৎ একটা রাজনীতি দল, এবং তারা এর আগেও তারা 2 বা 3 বার তারা দেশ পরিচালনা করেছে। আপনি দেখেন যখন 2 পার্টিস কান্ট্রি থাকে পৃথিবীর প্রত্যেকটি দেশে, যখন আপনি একটা মেজর পার্টিকে আপনি ইলেকশনে থাকবেন না, তখন 2 বছর 4 বছর 5 বছর পরও আমাদের একটা অস্বস্তি তৈরি হতে পারে, পৃথিবীর সব দেশে সেটা হয়। তখন হয় কি, যখন আর যেটা বাস্তব যে প্র্যাকটিক্যাল কথা, সেটা হচ্ছে ধরেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতি খতম হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি কবর হয়ে গেছে, তখন আওয়ামী লীগের রাজনীতি এখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে ধরেন বিএনপি এই বিষয়ে অবগত। এখন ধরেন বিএনপি অবগত যেহেতু, ধরেন আর জনগণ আসলে কিভাবে প্রত্যাখ্যান করবে সেটা তো আপনার প্যারামিটার কি, আপনি কিভাবে নিষিদ্ধ করবেন, কোন রাইটস নিষিদ্ধ করবেন, ভোটিং রাইটস আর কোন আইনে। তো যখন আওয়ামী লীগ যদি ইলেকশন আসে তো বিএনপির কোনো ক্ষতি নাই, তো বিএনপি তো চাবে যে আসুক, জনগণ যে প্রত্যাখ্যান করছে এটা আরেকটি প্রমাণ হলো, আওয়ামী লীগের আরেকটি কভার হলো। কারণ আওয়ামী লীগের কভার হয়েছে, যদি সেই অ্যাডভান্টেজটা বিএনপি নিতে চায়, ডেফিনেটলি নিতে চাবে। বিএনপি একটা বড় রাজনীতি দল, আমরা বলতে পারি যে বিএনপি এইরকম যে আওয়ামী লীগটা আসবে প্রত্যাখ্যিত আওয়ামী লীগটাকে নিয়ে ইলেকশন করতে চাই। এটা তো জনগণের উপরে বিএনপি এটা ইনডাইরেক্টলি আনসার দিয়েছে। আপনি দেখেন বিএনপি ইনডাইরেক্টলি আনসার দিয়েছে, তারা যে জনগণের উপর তারা ছেড়ে দিয়েছে। এখন জনগণের উপর ছেড়ে দিয়েছে, জনগণ এটা ডিসাইড করবে, বিএনপি তো ডিসাইড করবে না। আর এই মুহূর্তে আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা রয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের তো সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং জনগণকে আপনি তাহলে হ্যাঁ না ভোট করেন, গণপরিষদ একটা ভোট করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো প্রস্তাবনা করেন। গত 7 মাসে আপনি দেখেছেন, আপনি দেখেননি। ওই ফারুক ভাই যে প্রসঙ্গটি এনেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারেও তো বিএনপির একটা সেটা ডিফারেন্ট আলাপ। আমি সে প্রসঙ্গে আসছি। আপনি দেখেন, আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি একটু সুযোগ দেন। সেটা হচ্ছে কি, আপনি দেখেন আমাদের এই মুহূর্তে উনি যে প্রসঙ্গটি বলেছে, দেখেন আপনি যদি আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করতে চান, তাহলে তো আপনি এদিকে পুনর্বাসন করতেন না। আপনি দেখেন এই গত 2 দিন আগে 196 জন ডেপুটি সেক্রেটারিকে জয়েন্ট সেক্রেটারি প্রমোশন দেওয়া হয়েছে। এখানে আপনি দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের ক্রিম খাওয়া লোক। তার মানে আপনি তো এই সরকার থেকে প্রমোশন দিচ্ছে। আপনি দেখেন যেদিকে তাকাবেন চারদিকে শুধু আওয়ামী লীগের দোষর, স্বৈরাচারের দোষর। তা আপনি কি এগুলোকে চেনেন না? গত 16-17 বছর কিছু চেনেন নাই? এদের জন্ম তা জুলাই আগস্টের পরে হয়নি, গত 16-17 বছর আগে এদের জন্ম হয়েছে। আপনি এদেরকে চেনেন না? তার মানে আপনি এদেরকে রেখে যখন করতে চান, তার মানে আপনার উদ্দেশ্য ভিন্ন। আপনি এই উদ্দেশ্য ভিন্ন কারণে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চান না। আপনি আওয়ামী লীগকে রিফাইন্ড আপনি নিজে করতে চান এই সরকার, এবং এটার দোষটা আপনি বিএনপির উপর চাপাতে চান, অন্যান্য পলিটিক্যাল পার্টির উপর চাপাতে চান। এটা হচ্ছে আপনার বড় ব্যর্থতা, এবং আপনি চালাই করতে যায় আপনি ধরা খাচ্ছেন, এবং এই নতুন করে ষড়যন্ত্র হাজির করছেন। এবং এই ষড়যন্ত্র পার্ট হিসেবে আপনি গতকাল এই হাসনাতুল্লাহর স্ট্যাটাস, একই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের এই নতুন ভিডিও তথ্য। আমি আপনাকে আবার বলতে চাই, উনি শপথ গ্রহণ করেছেন 8 মাস আগে। 8 মাসে কি হয়েছে 8 মাস পর আপনি যখন বলতে চাচ্ছেন, তার মানে আপনার অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য আছে আপনার। এবং আপনি আমি শেষ করি, এখন হচ্ছে আপনি দেখেন আপনি সরকারে শপথ নিয়ে যখন আপনি গোপনীয়তা রক্ষার স্বার্থে, তো আপনি যখন শপথ গ্রহণ করেন তখন আপনি গোপনীয়তা রক্ষার স্বার্থে আপনি শপথ নিয়েছেন, তার মানে 8 মাস পরে আপনি গোপনীয়তা ভঙ্গ করেছেন। এবং আপনি গোপনীয়তা ভঙ্গ করতে আপনি তো এখানে থাকতে পারেন না। অলরেডি আপনি এনসিপি গঠন করে আপনি রাজনৈতিক পার্টি কিংস পার্টি গঠন করেছেন, সেখানে আপনার থাকার কোনো ম্যান্ডেট নেই। সেই জায়গা থেকে আপনি আবার গোপনীয়তা রক্ষা করেছেন, সুতরাং গোপনীয়তা ভঙ্গ করেছেন, সেই জায়গা থেকে তো আপনার এখানে থাকার কোনো ম্যান্ডেট নেই। সুতরাং এটা একটা নতুন একটা ষড়যন্ত্র তত্ত্ব। এবং আমাদের যাদেরকে আমরা ইলেকট্রনিক প্রসেসের বাইরে এখানে অনেক অদৃশ্য শক্তির গেম খেলতে যাচ্ছে, তারা তথাকথিত বিপ্লবী সরকার, 111 সরকার, কিংবা আরেকটা আর্মি শাসিত মিলিটারি কুচ আছে, এবং যারা এগুলোকে প্রচার করছে, তাদের যে তাত্ত্বিক গুরু, আমাদের যে তাত্ত্বিক গুরু সেই গফুররা, যে তাত্ত্বিক গুরুরা এগুলো প্রচার করতেছে, তাদের কথার সাথে এই আচরণগুলো মিলে যায়। সুতরাং আমরা এটাকে মেটিকুলাসলি বলতে পারি, এটা একটা ডিজাইন আকারে পরিকল্পনা করা হচ্ছে, এবং এটা তো মত দিচ্ছে আমাদের অনেকগুলো বৈদেশিক শক্তি। এই মুহূর্তে আমাদের ইলেকশন ছাড়া কোনো প্রসেস নেই, ইলেকশনের পথে আমাদের হাঁটতে হবে। আপা, কি বলবো, এই মুহূর্তে ইলেকশন ছাড়া কোনো আর প্রসেস নাই বলে মনে করছেন ডাক্তার রাকিব? তার কারণ হচ্ছে উনি অনেকগুলো যুক্তি দিয়েছেন, আপনি শুনেছেন। এটা ডাক্তার রাকিব যে কথা বললেন, বিএনপি বরাবর সেই কথাই বলছে, এবং বিএনপিকে বিভিন্নভাবে হেয় করা হচ্ছে। বিভিন্ন দল, নতুন দল বলেন, পুরানো অনেকেই আছেন যাদের প্রশ্নবিদ্ধ আচরণ ছিল আগে, এখনো তারা ওখান থেকে সরে আসে নাই। তারা বিএনপি এই কথাটাই বলার চেষ্টা করছে যে সংস্কার এক জিনিস আর নির্বাচন এক জিনিস। আজকে আপনাদের ভাইস চেয়ারম্যানও ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন মুখোমুখি করা হচ্ছে। হ্যাঁ, এটা কালকে থেকেই 2-3 দিন থেকেই বলছে যে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সংস্কার এমন একটা জিনিস, সংস্কার যদি শেষ হয়ে যায় তাহলে ওটা শেষ, স্টপ, ওটা সংস্কার হলো না। সংস্কার মানে এটা চলমান, এটা আবহমান যাবত চলবে। এটা আজকে আমি এই কলমটা নিয়েছি, 2 দিন পরে এটা অন্য আদলে হতে পারে, কিন্তু কলমের মধ্যে লেখা হবে, চলবে। তো এখন
তারা বলছে আগে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন, আবার বলছে যে আগে বিচার হবে, ফাঁসি হবে, নট অনলি বিচারেরও তো রকম ফেরাচ্ছে। আপনি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আসামির লাস্ট বিচার হওয়া পর্যন্ত, একদম রিভিউ হওয়া পর্যন্ত, রিভিউ পর্যন্ত আপনাকে সুযোগ দিতে হবে। এর আগে আপনি তড়িঘড়ি করতে পারবেন না। রিভিউ পর্যন্ত আপনার কত বছর লাগে, এই কথা কি তারা জানে? যারা ওই যে বললাম যে তাদের ছোটবেলার কোনো অবস্থা নাই, কারণ তারা একটা দল, কিন্তু কথা যা বলছে, কাজ যা করছে তা কিন্তু ছোটদের চেয়েও খারাপ। যেটা এই যে আজকে আরেকটা কথা আসছে যে 16 বছরে ভোটার হওয়ার জন্য বলা, এবং 23 বছরে এমপির 25 থেকে 23, 18 থেকে 16, এটা কিভাবে সম্ভব? এটা সারা বিশ্বে কি কোথাও আছে? এটা কেন দিতে হবে? বাংলাদেশের ডিজাস্টার হয়ে কি সব ভোটাররা মারা গেছে যে নতুন ভোটার আনার জন্য এখন কি করবে? ভোটার নাই দেখে তারা হুড়া করে এদেরকেই দিতে হবে। এবং এই ভোটাররা আসলে কি করবে? একটা বাচ্চার হাতে যদি আপনি বন্দুক দেন আর পাগলের হাতে, সে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। তা আমি আর এদেরকে অন্য কিছু বলতে চাই না, যে বন্দুক যে হাতে পড়েছে এবং দুর্ঘটনা যে সমানে ডাইনে বায়ে উপরে পারে না ঘটছে, সেটাই এখন প্রমাণ। যে আপনার ফেসবুকে দুর্ঘটনা ঘটছে, মৌখিক দুর্ঘটনা, আপনার কি বলে সাক্ষাৎকারে দুর্ঘটনা ঘটছে, বইতে দুর্ঘটনা ঘটছে, এবং বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েটে দুর্ঘটনা ঘটছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে। জি আপা, আমি আবারও ফিরবো। ফারুক হাসান, আপনার কাছে আসতে চাই। এই যেটা ডক্টর রাকিব যেটা বলার চেষ্টা করলে, যে হাসনাত আবদুল্লাহর পোস্ট, এগুলো সবই ওয়েল ডিজাইন, এবং আসিফের যে ভিডিও 8 মাস পর সেই সময় কি হয়েছিল, সেই সময় সেনাপ্রধান কি বলেছিলেন, এগুলো সবগুলোই আসলে সরকার যেহেতু চাচ্ছে না, সেই জায়গাটাকে আসলে অন্যদিকে ফেরানোর জন্য এই জিনিসগুলো সামনে আনা হয়েছে। এটা আপনার মনে হয় কিনা? থ্যাংক ইউ। হ্যাঁ, ডক্টর রাকিব সাহেব যে বক্তব্যটি ইতিমধ্যে দিয়েছেন, তার বক্তব্যের অনেকাংশের সাথেই আমি একমত। আসলে দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, না তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে সরকার চাইটা কি? আমি আসবো সেখানে। যেমন ধরেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ সমর্থন দিয়েছে কেন? জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করবে এই সরকার, এবং মোটা দাগে আমি মনে করি এই সরকারের কাছে জনগণের 3টা ডিমান্ড মোটা দাগে ছিল। ফার্স্ট, যে এই সরকার গণহত্যার বিচার করবেন, যারা এই বিপ্লবে শহীদ হয়েছেন, শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করবেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন। আওয়ামী লীগের বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে আসলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, যেহেতু ইতিমধ্যে জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই দিয়েছে। জনগণের রায়, জনতার রায়। আরেকটি বিষয়, যে এই সরকার বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশটাকে স্থিতিশীল একটা অবস্থার মধ্যে নিয়ে আসবেন, এরপরে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবেন। এই 3টা মোটা দাগে জনগণের প্রত্যাশা এই সরকারের কাছে ছিল। এখন দেখেন, এরা অলরেডি 7 মাস এদের পিরিয়ড কিন্তু পার করেছে। এই 7 মাসে অগ্রগতি অবনতি কতটুকু, তা কিন্তু আজকে আলোচনা সমালোচনার একবারে তুঙ্গে, টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কিছুদিন আগে যে সকল ছাত্রনেতা হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন 3 জন, তাদের একজন সরকার থেকে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন, এবং রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বক্তব্য দিলেন যে আমরা রাজনৈতিক দল গঠন করে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব, জনগণের চাহিদা পূরণ করব। সেদিনে আমি সেই নেতাকে প্রশ্ন করেছিলাম যে জনগণ তো আপনাকে অলরেডি সরকারের দায়িত্ব দিয়েছিল জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাহলে আপনি সরকারের চেয়ারে থাকার পরেও যখন জনগণের আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারেন নাই, তাহলে আপনি চেয়ার থেকে নেমে রাজনৈতিক দল গঠন করে আবার সেই রাজনৈতিক দলকে ক্ষমতার চেয়ারে নিয়ে যাওয়ার পরে আপনি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ কতটুকু বাস্তবায়ন করতে পারবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা কিন্তু ইতিমধ্যে জনগণের মধ্যে একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারে নাই। আজকে এই যে হাসনাত বলেন, সার্জিস বলেন, বা হোয়াট এভার, এদের নিয়ে আসলে আমাদের খুব একটা বক্তব্য দেওয়া না দেওয়া, আলোচনা করা না করা, আমি মনে করি খুব একটা ম্যাটার করে না। কারণ এটা একটা গ্রামে প্রবাদ আছে, অতি অল্প বয়সে অনেক বেশি পরিমাণে পেয়ে গেলে সেটার ভারত্ব বহন করা আসলে অনেক কঠিন হয়ে যায়। অত্যন্ত মানে নেতিবাচক শব্দে সেই প্রবাদটি রয়েছে, আমি সেদিকে গেলাম না। এজন্য আজকে তারা যা শুরু করেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মানে একবারে শিশুসুলভ বালখিল্যতা। কি বলবো ভাই, আপনি রাষ্ট্রযন্ত্রের চেয়ারে আছেন, বিশাল এক চেয়ার, জনগণ অনেক বড় একটা গুরু দায়িত্ব আপনাদের কাঁধে দিয়েছে। এসব ছেলে খেলামি করার জন্য নয়। আপনারা চেয়ারে বসে আজকে যা শুরু করেছেন, যে আসিফের কথা বললেন, সেইটাতে কি ওর শপথ ভঙ্গ? অফকোর্স, এটা তো আমাদের রাকিব সাহেব বললেনই। ওরা যেদিন শপথ নেই,
শপথ কিন্তু দুটা পড়ানো হয়, দুইটা পড়ানো হয়, একটা হচ্ছে গোপনীয়তার শপথ আর একটা হচ্ছে চেয়ারের শপথ। তাহলে আপনি সেই দুটো শপথের একটা শপথ ভঙ্গ করলে কিন্তু আপনার আর ওই চেয়ারে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। তো সে যেহেতু গোপনীয়তা অলরেডি ভঙ্গ করেছে, সুতরাং কি আর বলবো, অলরেডি সেটা বলেছে, তো সেদিকে আমরা আর যেতে চাই না। আমি আসলে বলতে চাই, আমাদের রাকিব ভাই যেটি বলেছেন যে আওয়ামী লীগ ইতিমধ্যে মানে বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে ইত্যাদি, আমি আসলে এটা মনে করি না। আসলে দেখেন, খাতা কলমে বা বাহ্যিকভাবে আমরা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি নাই ইত্যাদি ইত্যাদি। আপনি কি জানেন বাস্তবিক অর্থে আওয়ামী লীগ বাংলাদেশের পরতে পরতে রয়েছে, বাংলাদেশের স্তরে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ রয়েছে। আজকে যদি আপনি এরকম একটা পরিবেশের মধ্যে, সেইগুলোকে নিষিদ্ধ কেমনে করবেন? আমি আসতেছি, আজকে যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে পরিবেশের মধ্যে নির্বাচন দেওয়া হয়, আমি তো মনে করি আওয়ামী লীগ আবারও মানে ইলেক্টেড হয়ে আবারও চেয়ারে বসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ আপনি ধরেন যে আগামী 2 মাস 3 মাস পরে একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করলেন, আমরা নির্বাচন চাই, আমি নির্বাচনের বিরুদ্ধে না, কিন্তু এই কথাগুলো কেন বলছি, কারণ এরকম পরিস্থিতিতে নির্বাচনের শিডিউল ঘোষণা করলে এই নির্বাচনের মূল দায়িত্ব কারা পালন করবে? সেই প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে একবারে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্ব পালন করবে তাদের 95% আওয়ামী লীগের দখলে এখনো, সেই সচিব থেকে শুরু করে। তাহলে আপনি এরকম আমলাদের দিয়ে, যারা আওয়ামী সুবিধাভোগী, আওয়ামী ক্রিম খাওয়া আমলা, এদেরকে চেয়ারে রেখে আপনি এরকম একটা ইলেকশনের ব্যবস্থা করলে আমি তো মনে করি এখানে আওয়ামী লীগের বের হয়ে আসার অনেকটাই সুযোগ রয়েছে। আজকে দেখেন বিগত 15 বছর যারা আওয়ামী লীগের ক্রিম খেয়ে আজকে মোটা তাজা হয়ে চেয়ারে রয়েছে, আপনি এরকম একটা ইলেকশনে কিভাবে স্বপ্ন দেখেন, কিভাবে চিন্তা করেন যে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনাকে নিয়ে আসবে ক্ষমতায় বা আপনার পক্ষে কাজ করবে? এটা তো একটা দ্রুহ চিন্তা ভাই। বরং আপনাদের আজকে দাবি তোলা উচিত, ইলেকশন তো চাই, ইলেকশনের সাথে সাথে এই সরকারকে রিফাইন করতে হবে, এই সরকারকে পরিশুদ্ধ করতে হবে, এবং একই সাথে এই সরকারের যে অর্গানগুলো রয়েছে, পুলিশ ডিপার্টমেন্ট, সচিবালয় ইত্যাদি ইত্যাদি, সেটা একবার ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটা অর্গানকে রিফাইন করতে হবে। এরকম পরিস্থিতিতে ইলেকশন দিলে বা এই ইলেকশনের মাধ্যমে জনগণের হবে না। ফারুক হাসান বলছেন যে সরকারকে রিফাইন হইতে হবে, তাহলে সরকারের রিফাইনারিটা কেমন হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, আপনার ধন্যবাদ। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আন্দোলন চলাকালীন সময় আমি সম্ভবত 2 বা 3 আগস্টের কথা বলছি, মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার হারুনুর রশিদ তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে আরো বেশি অস্ত্র করে, আরো বেশি গুলি করে এদেরকে দমন করো। তারপরে হাসিনা পড়ার পরেও তিনি 2.5 মাস তিনি দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি তাকে আমাদের বর্তমান পররাষ্ট্র সচিব জনাব জসিমউদ্দিন এবং জনাব পররাষ্ট্র উপদেষ্টা জনাব মিস্টার তহিদ হোসেন, তাকে কানাডা পালিয়ে যেতে সাহায্য করেছেন, এবং কানাডা পালিয়ে যাওয়ার পর তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ করতেছেন এবং ফেসবুকে পোস্ট করছেন যে একটি জঙ্গি সরকার ইউনূস সরকার এবং ইউনূস সরকার হাসিনা ইলেকটেড গভর্নমেন্টকে উৎখাত করেছে। তারপরে দেখেন এটা 2.5 মাস লাগলো কেন? এটা তো 5 থেকে 6 তারিখ আগে করার কথা, এবং সেখানে তো সে রাষ্ট্রদূতটা মামলা সে আগেই করে ফেলেছে। সে একজন রাষ্ট্রদূত হয়ে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সেই কাজ তো সে করতে পারে না, আপনি তার জন্য 2.5 মাস সময় নিলেন, তাকে এখানে পালিয়ে যেতে সহযোগিতা করলেন। সুতরাং আমরা যা দেখতেছি যে এখানে ধরুন সংস্কারের নামে নির্বাচন পেছানো হচ্ছে, সংস্কারের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এখন ধরেন আওয়ামী লীগকে মানে কিভাবে করা যায় সেটার আমি একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা কলাম লিখেছিলাম, সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগকে আপনার সরাসরি ব্যান না করে আপনি আওয়ামী লীগকে নানাভাবে আপনি সোসাইটি থেকে, আমি একটু জানতে চাই, সেটা একটু আলোচনায় নেন। ব্যানের অভিজ্ঞতা তো যেমন জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আমি সেদিকে আমি হাঁটতে চাচ্ছি না, আমি সেই হাঁটতে চাচ্ছি না, নিষিদ্ধের রাজনীতির পক্ষে আমি হাঁটতে চাচ্ছি না। কারণ হচ্ছে কি জানেন, যখন নিষিদ্ধের রাজনীতি হাঁটবেন তখন হচ্ছে কি আপনার গুপ্তচর এবং সুপ্তচরের সংখ্যা বেড়ে যায়। আমি সেই প্রসঙ্গে আসছি, তখন হচ্ছে কি আওয়ামী লীগ তো শুধুমাত্র আওয়ামী লীগ একটি রাজনীতি শক্তি না, আওয়ামী লীগ একটা কালচারাল শক্তি, আওয়ামী লীগ একটা অর্থনৈতিক শক্তি, এবং গত 17 বছর একটা মাফিয়া গোষ্ঠী, একটা ব্যবসায়িক অলিগার্কের মাধ্যমে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে এবং এই ফেসিবাদ কায়েম হয়েছে। এবং এটা তো একটা আসলে পলিটিক্যাল পার্টি ছিল লাস্ট মোমেন্টে একটা মাফিয়াতন্ত্র ছিল। তো আপনি ধরেন এই মাফিয়াতন্ত্রগুলো কীভাবে উঠেছে, কীভাবে বেড়ে উঠেছে, কীভাবে সংগঠিত হয়েছে, সে চেইন অফ কমান্ডগুলো যদি আপনি ভেঙে দেন, তাহলে ধরেন আওয়ামী লীগকে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না আর কি। তা আপনি সেগুলোতে ভাঙতে পারেন, বরং সেগুলোকে আপনি আরও শক্তিশালী করেছেন। আপনি দেখেন এই যে দেখেন প্রত্যেকটি নিয়োগে আপনি দেখেন সব দেখবেন আওয়ামী লীগের লোকজন। তাহলে আওয়ামী লীগের লোক কারা বেনিফিশিয়ারি? মানে হাসিনার আমলের ডিসি ছিল, সে আবার কি করে প্রমোশন পায়, সে কি আবার পুনর্বাসন করবে? এখন ধরেন অনেকে বলে যে সবাই তো বঞ্চিত বলে প্রমোশন নিচ্ছে। এখন এগুলো বলা মানে হচ্ছে কি তখন এখানে বাণিজ্যের সুযোগ তৈরি করে দেওয়া, বুঝতে পারছেন? এখানে যারা বাণিজ্য করতেছে এখানে বাণিজ্যের একটা সুযোগ তৈরি করে দেওয়া। আপনি দেখেন এখানে বলে যে টেন্ডার হয় না, টেন্ডার না হওয়ার বলে তারা নিজের পছন্দ অনুযায়ী সুপারিশ ক্রমে তারা এগুলো করতেছে। আগে আমরা বলতাম কোটা না মেধার ভিত্তিতে আন্দোলন হয়েছে, এখন বলতেছি সুপারিশ। তো সুতরাং আপনি সুপারিশের নামে তাদেরকে পুনর্বাসন করতেছেন। তা আপনার আসলে আপনার মাইন্ড সেট আপটা তো এরকম যে আসলে ধরেন এখানে আমরা যে একটা ফেসিবাদকে ফেলে আর একটা নতুন ধারা একটা ফেসিবাদ কায়েম করতে চাচ্ছে যারা। এবং যখন আপনি দেখেন আমরা যখন ইলেকশন ডেমোক্রেটিক প্রসেসের দিকে হাঁটতে চাই এবং মোটামুটি আমাদের মধ্যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, তখনই আপনি দেখেন একটা অন্য একটা গেম খেলা শুরু হয়। আপনি দেখেন এখানে আমি আরেকটু আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে তারা যে প্যাকেজগুলো দিয়েছে, ছোট প্যাকেজ বড় প্যাকেজ, এবং আমি যদি মনে করি যে বড় প্যাকেজটি তারা অ্যাকসেপ্ট করে, সে বড় প্যাকেজের মাধ্যমেও আপনার ডিসেম্বরে ইলেকশন হওয়া পসিবল। কেন আপনাকে আমি ব্যাখ্যা করি। ধরুন হচ্ছে এখানে 166টি
যে আপনার সংস্কার কমিটির পক্ষে বলা হয়েছে। এখন আমি ধরে নিই কাগজে কলমে 166টির পক্ষে সবাই রাজি হলো, সব পলিটিক্যাল পার্টি রাজি হলো। তো এখানে ধরেন যারা সংস্কার 6টি মূল সংস্কার কমিটি তারা যে জমা দিয়েছে, সেখানে সবগুলো একেবারে ডিজাইন বাই ডিজাইন করে করা আছে। জাস্ট হবে কি, আপনার এগুলো এডিট করে আপনি বসাবেন একজন অপারেটর দিয়ে, আর হচ্ছে একটা অধ্যাদেশ জারি করবেন, কারণ এটা তো সংসদীয় গভর্নমেন্ট নাই। পরবর্তী সংসদীয় গভর্নমেন্ট আসার পর এটাকে পারমিট করবে। তো সুতরাং এটাকে বলে আসলে ইলেকশন লেন্দি করার কোনো মানে নাই আসলে। এখন আপনি যখন এগুলো করে তখন হচ্ছে অন্য একটা খায়াস, এবং এই খায়াসের আমরা একটা উদাহরণ দেখতে পাই। সেটা হচ্ছে যেহেতু এনসিপি একটা নতুন পলিটিক্যাল পার্টি গঠন করেছে, এবং তাদের যদি এখন তারা রাজনৈতিক দল গঠন করতে হলে তারপর একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে, এবং এটা একটা মেটিকুলাস প্ল্যান হিসেবেই জনাব আসিফ মাহমুদকে স্থানীয় সরকার উপদেষ্টা করা হয়েছে। এবং আপনি দেখেন সে জায়গা থেকে আপনি দেখেন এদেরকে সুসংগঠিত হওয়ার জন্য তারা একটা বেশি টাইম পাবে। এখন ধরেন ঐক্যমতের ভিত্তিতে 3 মাস 6 মাস টাইম পেতে পারে, কিন্তু ধরেন আপনার টাইমের মাঝখানে যখন আমাদের নতুন ষড়যন্ত্র করে মাধ্যমে আমাদের এই সার্বভৌমত্বকে আপনি দেখেন আমাদের বিভিন্ন বাহিনীকে মুখোমুখি করে সরকার বনাম আপনার এই আর্মিকে বা সেনাবাহিনীকে মুখোমুখি করার যে অভিপ্রায় করা হচ্ছে, সেটা আসলে একটা ডেঞ্জারাস গেম। আপনি দেখেন ডক্টর ইউনূস তো বলেছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। তাহলে এই হাসান আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদ কেন ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি, কেন বলা নেই যে আমরা ডক্টর ইউনূসকে চাই না, এটা তো বলা নেই। সুতরাং আপনি এখানে গেমটা কোন জায়গায়, গেমটা হচ্ছে কি আসলে আমরা যেটা সোজা মোটা দাগে আমরা যেটা বুঝি, আমরা তার কম বোঝার লোক না, আমরা তার পিটার খাই না। ধরেন হচ্ছে কি নির্বাচন পিছাও, মানে নির্বাচনের কথা বলে নির্বাচন চাই না। ধরেন নির্বাচন পিছালো 6 মাসও, তাতে করে কি আপনার এই এগুলো কাগজে কলমে বলে আলটিমেটলি তারা ইলেকশনে চায় না, সোজা বাংলা হচ্ছে এটা। আপনাকে আমি বলি, ধরেন হচ্ছে কি যারা মানে সরকার ইলেকশন চায় না, আপাতত চাচ্ছে না, এগুলো ওরা বলে ডিসেম্বর চাই, জুন চাই, কিন্তু এখন পর্যন্ত ওদের আচরণে বিপ্লবী সরকার চায়, বিপ্লবী তথাকথিত বিপ্লবের নামে তারা একটা মেন্টালিজম করতে চায়। আলটিমেটলি হচ্ছে এটা, আর কোনো কথা নাই। এই ডিসেম্বর জুন এগুলো আসলে এক ধরনের ভোলা বাস্তবতা। আপনি কেমন মনে করেন? দেখেন, এটা তো দিনের মতো সত্য। রাকিব যেটা বলছে আমি হার্ডলাইনে বলতে পারছি না তা না, আমার বলার স্টাইলটা একরকম হবে, ওরটা একরকম হবে। আমি যেহেতু রাজনীতি করি, আমি অনেক সময় বললেও অনেকেই মনে করবে বিএনপি করে এই জন্য হ্যাঁ এই কথা বলে। তো আমি যেটা বলছি, এটা যে চাচ্ছেন একজন চিফ অ্যাডভাইজার, উনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। উনি তবে যদি কিন্তু এইসব দিয়ে এখনো কথা বলছেন, যে ওই যে ছোটবেলা আমরা ফেলাসি পড়তাম না, যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব না, বৃষ্টি হয়েছে সুতরাং যাই নাই। তো এই টাইপের কথা যদি ইলেকশন নিয়ে হয় তাহলে এটা দুঃখজনক। কিংবা আপনার তার প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাডভাইজারের হিসাব করেন, একটা অ্যাডভাইজারও ইন্টারেস্টেড না, এবং তার ওপেন সিক্রেট এটা। এখানে আর কোনো ইলেকশন হোক, আপনার যেমন ধরেন কোনো আপনার অ্যাডভাইজার বলে যে ইলেকশনের কথা বললে আমাদের উন্নয়নের ব্যাঘাত ঘটে, একদম শেখ হাসিনার ভাষায় কথা বলে এরা। তারপরে আরেকজন কেউ বলে যে নির্বাচন হবে, আগে ফাঁসি হবে তারপরে হবে। কেউ বলে যে আগে বিচার হবে তারপরে হবে। নাই, কয়েকদিন আগেও যখন দায়িত্বে ছিলেন তখনই সে স্ট্রেইট বলছে বিচারের আগে নির্বাচন হবে না। তো এই যে কিংবা এটাও বলা হয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপরে স্থানীয় সরকারের 4টা নির্বাচন। স্থানীয় সরকারে আপনার উপজেলা, পৌরসভা, ইউপি, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন, 4টা নির্বাচন হইতে কত টাইম লাগে আপনি নিশ্চয়ই জানেন। তারপর গণপরিষদ যদি অ্যালাউ করা হয়। তো এই যে এত কিছু তারা চাচ্ছে, এটা দিতে পারলে তখন তারা জোর করে এই গণপরিষদ নিবে, কারণ তারা ওই সংস্কারগুলোকে তারা বিশ্বাস করে না যে পরবর্তী যারা সরকার আসবে, বিশেষ করে তারা জানে যে ইলেকশন দিলে বিএনপি আসবে, কারণ ভোট যদি কারো থাকে ভোট ব্যাংক, তাহলে সেটা বিএনপির আছে। তো সেইখানে তারা যে অনেক কিছু করবে না, তাদের উল্টাপাল্টা জিনিস করবে না। বিএনপি যেটা করবে, বিএনপি নিজেই তো সংস্কারের পক্ষে, বিএনপি 31 দফা নিজে করেছে। 31 দফার মধ্যে তারা যে দফাগুলো এখন দিচ্ছে সবগুলোই আছে। তো সেইখানে বিএনপি নিজে থেকে যেটা উপযাচক হয়ে আরো 2 বছর আগে দিয়েছে, সেইখানে বিএনপিকে নিয়ে তো এই ধরনের কথা বলার তাদের কোনো কথা নাই। তার মানে তারা নির্বাচন দিবে না। বিএনপি এখনো সবর করতে প্রস্তুত, সবর করতে প্রস্তুত না। আমি বলবো এই কথা যে সব মানুষের বেলায় এটা প্রযোজ্য। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল তখন একটু বাঁকা করতে হয়। ফারুক হাসান, একটা প্রশ্ন রাকিব তুলেছেন, আমি সেই জায়গাটাতে আসতে চাই যে সরকার নির্বাচনের কোনো পরিকল্পনা আসলে এই টাইম ফ্রেমের মধ্যে নাই বলে সে মনে করে এগুলো সব এক ধরনের ঘোলা করা। ধন্যবাদ আপনাকে। সেটা করলে এনসিপি সুবিধা পাবে। আমি দুটো পয়েন্টে আজকে মানে বলেই শেষ করব। আমি আমার প্রশ্নটা করে রাখি, প্রশ্নের উত্তরটা আমি চাই। সেটা হচ্ছে এনসিপি ধরেন ডিসেম্বরের জায়গায় জুনে হলো এনসিপি কোন বেনিফিটটা পাবে? আচ্ছা দেখুন, এনসিপি সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি রাজনৈতিক দল,
যারা এখনো নিবন্ধন পায় নাই, যাদের প্রতীক নেই, সুতরাং তাদের নিয়ে খুব বেশি আলোচনা করে আসলে সেটাই তো আপনারা সেটাই তো এই আলোচনায় আনছেন। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচনের আলোচনায় আমি এনসিপি আসবো, হ্যাঁ সেই জায়গায় প্রশ্নটা আসে, এনসিপি কে কিভাবে বেনিফিটটা দেবে? হ্যাঁ, আমি সে জায়গায় আসবো। দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে আসলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে অনেকেই না, আবার কোন প্রক্রিয়ায় তাকে নিষিদ্ধ করবে ইত্যাদি ইত্যাদি। আমরা বেশ কয়েকটা ফর্মুলাই সরকারকে দিয়েছিলাম প্রথম বৈঠকেই, যে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার পক্ষে আমরাও না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন? বিকজ বিগত 15 বছরে আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস, যে চরিত্র, যে ক্যারেক্টার, এটা কোনো পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারে পড়ে না। এটা একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন। সুতরাং পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠনের রাজনীতি করার কোনো ইতিহাস নেই, বা রাজনীতির মাঠে তারা অ্যাডজাস্ট করতে পারে না। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম, যেহেতু ইতিমধ্যে জাতিসংঘের বিশেষায়িত একটি কমিটি আমাদের এই গণহত্যায় তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছে যে এখানে গণহত্যা হয়েছে এবং আওয়ামী লীগ গণহত্যাকারী সংগঠন হিসাবে অভিহিত। সুতরাং আওয়ামী লীগ কিন্তু নট অনলি বাংলাদেশের মধ্যেই গণহত্যাকারী সংগঠন হিসেবে স্বীকৃত, এটা ইন্টারন্যাশনালি তারা স্বীকৃত। সেই জায়গা থেকে এই সরকার এই কাজটি করতে পারে যে বাংলাদেশে গণহত্যাকারী কোনো সংগঠন বা রাজনৈতিক দল কিংবা ব্যক্তি রাজনীতি করতে পারবে না। জাস্ট অধ্যাদেশের মাধ্যমে এরকম একটা আইন পাস করলে অটোমেটিক্যালি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যায়। বললেন না জিনিসটা, এই জাজটা কি সরকার বুঝে না? জিনিসটা আরো কঠিন। আপনি হয়তো আপনার জায়গা থেকে মনে করছেন সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে সরকার আওয়ামী লীগকে বেইন করতে চায় কিনা। সরকার যদি সিদ্ধান্ত নেই যে তারা আওয়ামী লীগকে বেইন করতে চায়, তাহলে ফর্মুলা অনেক আছে ভাই। আমি আমার জায়গা থেকে একটা দুইটা ফর্মুলা দিচ্ছি, এখানে অনেক বিশেষজ্ঞ রয়েছেন, অনেক এক্সপার্ট রয়েছেন, তারা তাদের জায়গা থেকে অনেক অনেক ফর্মুলাই সরকারকে দিয়ে সহযোগিতা করতে পারবেন। বিকজ আগে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আওয়ামী লীগের প্রশ্নে সিদ্ধান্ত কি তাদের, তারা নিজেরাই তো সিদ্ধান্ত নিতে পারছেন না। আওয়ামী লীগের সরকারের প্রধান উপদেষ্টা এক লাইনে বক্তব্য রাখছেন, আবার এই সরকারের আরেক দু একজন উপদেষ্টা আরেক লাইনে বক্তব্য রাখছেন। মনে হচ্ছে তারা আসলে ওই যে গ্রামে আমরা মানে ওই কি মাছ উৎসব, ওই যে হাওর অঞ্চলে আমরা দেখতাম ওই সম্ভবত পহেলা বৈশাখে বোধ হয় মানুষজন একবারে হুমড়ি খেয়ে মাছ ধরার জন্য ঝাঁপিয়ে পড়তো পুকুরে। এই সরকারের আজকে অবস্থা ঠিক সেভাবে মনে হচ্ছে যে আনন্দ ফুর্তি করার জন্য এরা চেয়ারে আসছেন, এরা যে যার মতো যখন মানে যেমন খুশি তেমন সাজো, এরকম একটা অবস্থা। আগে সরকারকে একটা ফিক্সড পজিশনে আসতে হবে যে তারা কি চাই আওয়ামী লীগের প্রশ্নে। এই জায়গায় ফিক্সড একটা পজিশনে তারা আসতে না পারলে আসলে এই যে ফর্মুলার কথা বলছি বা রিফাইন আওয়ামী লীগের কথা বলছি, এই জিনিসটা আমরা ক্লারিফাই করতে পারবো না। রিফাইন আওয়ামী লীগ এ বিষয়ে এই সরকারকে অবশ্যই দায় নিতে হবে এবং লায়াবিলিটি নিতে হবে। কেন? কারণ সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের কতদিনের মধ্যে জামিন পেলেন এবং তাকে জামিন করিয়েছে এই সরকারের দুইজন দায়িত্বশীল অ্যাডভাইজার। আমি যতটুকু জানি জনাব আদিলুর রহমান এবং রেজওয়ান হাসান, এই দুইজনের প্রত্যক্ষ মানে পরিকল্পনাই সাবের হোসেন চৌধুরীকে জামিনে বের করে নিয়ে আসা হয়েছে। এবং এখন পর্যন্ত যতগুলো সোর্স থেকে আমরা খবর পাচ্ছি, স্পিকার শিরিন শারমিন চৌধুরী ক্যান্টনমেন্টে রয়েছেন এবং তার যে পাসপোর্ট করার বিষয়টি কিছুদিন আগে সামনে আসছে এবং তার এই পাসপোর্ট করা, তার বাসায় গিয়ে ছবি তুলে ইত্যাদি ইত্যাদি যে সহযোগিতার বিষয়গুলো, এগুলো অবশ্যই এই সরকারের একজন দায়িত্বশীল অ্যাডভাইজার পুরো পরিকল্পনাটা সাজিয়ে এই সহযোগিতাগুলো করেছেন। এগুলো তো পানির মতো পরিষ্কার ভাই, এগুলো নিয়ে কথা বলতে হবে আমাদের। সুতরাং সরকারের পজিশন ইজ নট ফিক্সড, এই জায়গায় সরকারকে আসতে হবে। আরেকটি বিষয় নির্বাচন আসলে যথাসময়ে হবে কিনা, এই জায়গায় আমি মনে করি নির্বাচন নিয়ে আজকে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা ডামাডোল অবস্থা তৈরি হয়েছে, এখানে বিএনপির অনেকাংশেই দায় রয়েছে, তাদেরকেও এই দায়টা নিতে হবে। কেন? কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা অবশ্যই দরকার। কেন? কারণ এই সরকারকে আমরা একটা গুরু দায়িত্ব দিয়েছি এবং এই সরকারের কাঁধে একটা গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। কি? সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। আপনি এটা ভালো করেই জানেন যে বাংলাদেশের ইতিহাসে আগামী জাতীয় নির্বাচন হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ইলেকশন এবং এই ইলেকশনে বাংলাদেশের 20 কোটি মানুষের চোখ এই ইলেকশনের দিকে। সুতরাং এরকম একটা গুরু দায়িত্ব যে সরকারের উপরে আমরা অর্পণ করেছি, এই সরকারের কতটুকু ফিটনেস ক্যাপাসিটি, এটা আমাদের সক্ষমতা যাচাই করা দরকার। এখন এই ফিটনেস যাচাইয়ের জন্য আমরা বারবার এই সরকারকে বলেছিলাম যে আপনারা স্থানীয় নির্বাচন দিয়ে আপনারা টেস্ট কেস হিসেবে আপনারা সেই পরীক্ষাটা দেন। কিন্তু এই জায়গায় বিএনপি স্থানীয় নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে এই যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তার অনেকটাই দায় বিএনপিকে নিতে হবে। যদি একবার শুরু হতো স্থানীয় নির্বাচন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর ধারাবাহিকতা রক্ষাই ভালো। অনেক চ্যালেঞ্জ দেয়, আই অ্যাপ্রিশিয়েট। একটু বলেন রাকিব, যথাসময়ে জাতীয় নির্বাচন হতো, তারা দিতে বাধ্য হতো। আমাকে একটু বলে দেন, সেটা হচ্ছে কি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি এটা নিয়ে শুরু করতে চাই। উনি যে বলছেন স্থানীয় সরকার নিয়ে বিএনপি সব দায়ী, আমি মনে করি সব বলি নাই, মানে এটা নির্বাচন নিয়ে তো সে দায় দিল। আচ্ছা, মানে স্থানীয় সরকারের জন্য বিএনপি একমাত্র দায়ী উনি বলছে, যেটা সেটা আমি একটু আবারো মিসগাইড করতেছি। আচ্ছা, আমি একটু বলি স্থানীয় সরকার নিয়ে ধরন হচ্ছে কি, স্থানীয় সরকার নিয়ে যে সেটা হচ্ছে আমি মনে করি যে বিএনপির স্ট্যান্ড অ্যাবসলিউটলি রাইট। কারণ হচ্ছে ধরনের হচ্ছে কি বাংলাদেশ এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করার মতো বাংলাদেশের ফিটনেস নাই।
এক নম্বর কথা ফিটনেস আমি একটা লাইন বলি, একটা লাইন, সেটা হলো যে যদি সংস্কার বলতে কোনো শব্দ থাকে, স্থানীয় সরকার আগে সংস্কার দরকার। যত সহিংসতা সব প্রথমে স্থানীয় সরকারে হয়। এখন ধরেন আমাদের এখানে অনেক ধরনের এখানে সংস্কার বলা হচ্ছে, আনুপাতিক নির্বাচন, দ্বিপাক্ষিক সংসদ, অনেক কিছু আছে। আপনি এটা মনে রাখবেন, আমি আমেরিকার একটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে আমেরিকা দেশটা কি 50টি স্টেটের দেশ, হ্যাঁ। এখন আমেরিকার যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কিন্তু দায়িত্ব সারা মানে পুরো দেশের আইন শৃঙ্খলা না, কারণ প্রত্যেকটা ফেডারেল গভর্নমেন্ট, হ্যাঁ। এখন হচ্ছে ধরুন বাংলাদেশে যদি আপনি সাংখ্যবন্দি করতে চান, দ্বিপাক্ষিক অনেক ধরনের অনেক মানে কি বলে বিলাসবহুল বাক্য আমরা দেখি। তো সেখানে সর্বোচ্চ জরুরি হচ্ছে কি আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা শক্তিশালী করা। আপনি সেটাকে আগে শক্তিশালী করেন, তারপর অন্যদিকে হাঁটেন। আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য আপনি যদি দেখেন স্থানীয় সরকার, আমি পজিশন রাইট বললেন, সেটা একটু যদি দেখেন। আমি বলি ধরুন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমাদের এই মুহূর্তে পুলিশের অবস্থা খুবই খারাপ। আমাদের একেবারে যে এত বড় একটা লোড, আমাদের ধরেন 6,500 ইউনিয়ন, 500 উপজেলা, এত পৌরসভা, এতগুলো নিতে গেলে আপনার ধরেন দেশ মানে 1.5 থেকে 2 বছর আপনি শেষ করতে পারবেন না। আর যেহেতু এত একটা লং রান, তাহলে এটা হবে কি আলটিমেটলি ধরেন স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আলটিমেটলি আমাদের বাস্তবিকতা জাতীয় নির্বাচনের প্রভাবটা খুব কম। আমি কেন আপনাকে বলি, ধরেন আমাদের দেশের যেহেতু দুটো রাজনৈতিক দল এবং দেশের মানে ম্যানিফেস্টো কিভাবে ঠিক হবে, পলিসি ঠিক হবে কিভাবে, এটা হচ্ছে ধরেন বিএনপির একটা আইডিওলজি, জামাতের একটা আইডিওলজি, জাতীয় পার্টির একটা আইডিওলজি, আওয়ামী লীগের একটা আইডিওলজি। এখন সে ক্ষমতায় গেলে তখন হচ্ছে সেটা বাস্তবায়ন করবে। আর দেখেন হচ্ছে কি আমাদের এই মুহূর্তে যে মূল ক্রাইসিসগুলা, আন্তর্জাতিক যে আমাদের বাণিজ্যগুলো কমে যাওয়া, বিদেশি শক্তির সাথে সম্পর্ক কমে যাওয়া, আমাদের অনেকগুলো ভিসা রেস্ট্রিকশন অফ হওয়া, তো এগুলো চালু করতে হলে আপনার এই মুহূর্তে একটা ইলেকটেড গভর্নমেন্ট লাগবে। কারণ ইলেকটেড গভর্নমেন্ট না হলে এগুলো নেগোশিয়েশন হয় না, এক নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধরেন হচ্ছে আমরা যদি এই স্থানীয় সরকারের লোডটা যদি আমরা নিয়ে ফেলি, তাহলে হচ্ছে ধরেন আমরা নেক্সট ইলেকশন জাতীয় নির্বাচন আমাদের হ্যাম্পার হবে। কারণ আমাদের জাতীয় নির্বাচনটা সবচেয়ে জরুরি। আর ধরেন এটার জন্য একটা বড় পরামর্শ হতে পারে কি, আপনার যেহেতু একটা নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নতুন নির্বাচন সংস্কার প্রস্তাবনা করা হয়েছে, সুতরাং আমরা কিছু পাইলটিং করতে পারি। এর আগে নির্বাচন কমিশনগুলো করেছে, কয়েকটা সিটি কমিশন নির্বাচন করেছে, কয়েকটা পৌরসভা করেছে, আমরা পাইলটিং এর মাধ্যমে তারপর জাতীয় নির্বাচন হাঁটতে পারি। আমরা পয়েন্ট ক্লিয়ার। তারপর আপনার প্রশ্ন সেটা হচ্ছে যে মানে সমস্ত কিছু দায়িত্ব বিএনপিকে, আমি সেই প্রসঙ্গ তো ক্লিয়ার করে ফেললাম যে এটা আসলে বিএনপির প্রদর্শন টেকনিক, কারণ বাস্তবতায় বিএনপি রাইট পজিশন আছে। না, আমি তো স্থানীয় নির্বাচনের কথা বলি নাই। আমি বারবার বলেছি টেস্ট কেস হিসেবে এই সরকার কয়েক ধাপে, সেটা একটা ধাপে হতে পারে। আমি পাইলটিং কেস করে আমাদের 100 উপজেলা নির্বাচন দিয়ে তারা তাদের সক্ষমতা যাচাই করবে। আমরা তো বলি নাই যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা, পৌরসভা আমাদের কিছু পাইলটিং করে কিছু পাইলটিং দরকার, এই জিনিসটা টেস্ট করা দরকার ছিল। আগে আজকে রাকিব সাহেব যেটা বললেন যে এই সরকারের পুলিশ বাহিনী দিয়ে আসলে স্থানীয় নির্বাচন কতটুকু করতে পারবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। না, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। স্থানীয় নির্বাচনের আগে এই সরকার নিজের লোক সৃষ্টি করার জন্যই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চায়। আপনি পাইলটিং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। ফারুকের প্রশ্ন হচ্ছে আপনি যেখানে স্থানীয় নির্বাচনের ব্যাপারে আপনি কনফিডেন্স আছে কিনা সেটা টেস্ট করতে পারছেন না, তাহলে জাতীয় নির্বাচন যেটা এত বছর বললাম যে আপনি সংস্কার, আপনি পুলিশের কথা বলেন, পুলিশ কবে আপনার এই নিরপেক্ষ দায়িত্ব পালন করবে সেই পর্যন্ত আমি সেটা বললাম। সে কারণে আপনি কিছু টেস্ট পাইলটিং টেস্ট করেন। আমি তো সেই কথাই বলছি, পুরো স্থানীয় পাইলটিং এর বিরুদ্ধে পাইলটিং তো উঠানো নাই, আপনার পুরো স্থানীয় সরকার না কবে পাইলটিং উঠালেন? আমি বলেছি পাইলটিং এখন উঠানো নাই, পাইলটিং এখন উঠানো হয়নি ব্রাদার। টেস্ট কেস মানে আপনার পুরো স্থানীয় নির্বাচনের সাথে না। ওই বিএনপি নেত্রী আছে, আপনি বিএনপি নেত্রী কি জিজ্ঞেস করেন? গণপরিষদ নির্বাচন যেটি চাচ্ছে ছাত্ররা, গণপরিষদ নির্বাচনের আপনাকে বলে ধরেন যে বাংলাদেশ তো একটা যুদ্ধ করে নতুন দেশ গঠন করা না, আমাদের একটা বিদ্যমান সংবিধান ব্যবস্থা, সংবিধান অনেক ত্রুটি আছে। এখন সংস্কার কমিটি করা হয়েছে কেন? এগুলা সংস্কার করার জন্য তো করা হয়েছে। ধরেন হচ্ছে কারণ আপনার রিপাবলিক চাচ্ছে, সেকেন্ড রিপাবলিক চাচ্ছে, থার্ড রিপাবলিক চাচ্ছে, হোয়াটএভার যা খুশি চান, কিন্তু ধরেন হচ্ছে আমাদের বিদ্যমান বাস্তবতাটা বুঝতে হবে। আপনি আমাদের কান্ট্রিটাকে এফোর্ড করতে পারবেন না, সেটা বড় প্রশ্ন। আমি যা খুশি তা করতে পারি, এটা রাষ্ট্র না। রাষ্ট্র যে কালেক্টিভ ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আপনি একজন ইউনিভার্সিটি স্যার, আপনি ভালো জানেন এগুলো, আপনি জার্নালিজম পড়েন, আপনি আরো ভালো জানেন। তো সুতরাং হচ্ছে ধরেন আপনার আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আপনার এটাকে রিকগনাইজ করতে হবে। সুতরাং আমার যা খুশি তা করলাম, এটা রাষ্ট্রের ডেফিনেশনটা কখনো পড়ে না। এখন যারা এটা করতে চায় তারা ব্যান্ডালিজম করতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ, তাদের মতলব খারাপ। আর আপনার প্রসঙ্গ আছে আমার কিছু জিওপলিটিক্যাল কিছু গেম আছে, আপনাকে আমি দেখি কেন বিএনপি ইলেকশন চাচ্ছে, কেন ইলেকশনটা জরুরি। ধরেন হচ্ছে আপনাকে আমি বলি, এই মুহূর্তে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো সব কালেক্টিভ ফোর্স ছিল গত 17 বছরে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, যা হোয়াটএভার ছাত্র সব ছিল। এখন ধরেন পরবর্তী সময়ে যখন যারা ক্রিম খায়ের মজাটা পেয়ে গেছে, সরকারটা ক্রিম খাই পেয়ে গেছে, তখন হচ্ছে এখানে ধরেন বাগ বাটার অনেক হিসাব নিকাশ, তারা ক্রিম খাওয়ার মজার কারণে তারা এখান থেকে সরতে চাচ্ছে না, এবং তারা জানে ইলেকশন হয়ে গেলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা হচ্ছে মূল পয়েন্ট। ইলেকশনে যদি মূল অস্তিত্ব থাকবে না, ক্রিম যদি তারা খাইতে পারবে না, এবং তারা তখন এখানে ইলেকশন চায় না। আর এটা মনে রাখবেন সবসময়, যেই পার্টি হোয়াটএভার যে দেশেই হোক না কেন, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে যে ইলেকট্রাল প্রসেসে বিশ্বাস করে না, সে তার পলিটিক্যাল এস্টাবলিশ কখনো দাঁড় করতে পারে না। এটা হচ্ছে দিন শেষে শেষ কথা, মোটা কথা। ধন্যবাদ আপা। আমরা একদম শেষ রাউন্ডে চলে আসি, 1 মিনিট করে আপনাদের কাছে শুনবো। রিফাইন আওয়ামী লীগের গন্তব্যটা আসলে কোথায়?
আসলে আওয়ামী লীগ যা কাজ করেছে, যেভাবে করেছে, দেশটাকে একদম রিফাইন ধ্বংস আওয়ামী করে লীগ, রিফাইন দিয়েছে। আওয়ামী লীগ, রিফাইন আওয়ামী লীগ বলেন, যেটা যেটাই সেটা বলেন, ক্যান্টনমেন্ট থেকে হাসপাতালের যেটাই কাছে বলেন, প্রস্তাব এসছে। এই আওয়ামী লীগ সহজে সার্ভাইভ করতে পারবে না। আমি যেটাই বলি, সারা বিশ্বের যদি আমি উপমা তুলে আনি, কেউ যদি যেটা তাকে পতিত establish করতে চায়, স্বৈরাচার, পতিত স্বৈরাচার শক্তি যদি establish শক্তি করতে চাইতে পারে, তার নিজস্বতা থেকে, তার দায় থেকে, তার কৃতজ্ঞতা থেকে সে করতে চাইতে পারে, কিন্তু জনগণ এত সহজে নিবে না। এটা বিএনপি খুব ভালো করে জানে। এই জন্য তার মানে এই বিএনপি ব্যাপারে আইনের উপর রেখে দিয়েছে। বিএনপি হ্যাঁ না কিছুই বলবে না, কারণ আমরা মনে করি, কারণ জামাতকে যখন সরালো আওয়ামী লীগ, এই 15.5 বছরে পারে নাই, লাস্ট দিনেও পারে নাই, জামাত কিন্তু আরো বেশি ডাবল সমুন্নত হলো। সো দ্যাট বিএনপি এটা নিয়ে কথা বলে আওয়ামী লীগের নাম্বার আর বাড়ানোর আমাদের দরকার নেই। রাজনীতিটা করতে চান না। জি। জি, ফারুক, একই প্রশ্ন। থ্যাংক ইউ। রিফাইন আওয়ামী লীগের ডেস্টিনেশন। আচ্ছা, রিফাইন আওয়ামী লীগ আসলে এটা আপা বোধহয় একবারে লাস্ট এক বাক্যেই বলে দিয়েছেন। ওদিকে আমাদের না, আপনার বক্তব্যটা শুনতে চাই। আসলে হাসনাত আব্দুল্লাহ ইত্যাদি এরা যা বক্তব্যগুলো দিচ্ছেন, এরা আসলে কি বক্তব্য ওরা টিকে দিচ্ছেন, থাকার এরা জন্য নিজেরাও দিচ্ছে। জানে না। আজকে দেখেন হাসনাত আব্দুল্লাহর পোস্টে সে কার সাথে মিটিং করেছে, কোথায় করেছে, ক্যান্টনমেন্টে কোন ভবনে হয়েছে, বিস্তারিত বলেছে? বলে নাই। এটা ভোগাস মানে একটা স্টেটমেন্ট ফেসবুকে পোস্ট করে দিয়েছে। এটা নিয়ে বিতর্ক, তর্ক ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আমি মনে করি আসলে এদের আলোচনা করার দরকার বলে আপনি মনে করেন? জাস্ট দুটো পয়েন্টে আসলে কথা বলা দরকার। এই যে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান তারা হাজির করেছে, আমি মনে করি এটার মাধ্যমে তারা তাদের স্টুপিডিটির চূড়ান্ত লেভেল জনগণের সামনে হাজির করেছে। যেমন ধরেন, গত 3 আগস্ট এই ছাত্র নেতাদের প্রধান যে নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে বলেছিল যে আমরা নতুন বন্দোবস্ত চাই, অর্থাৎ নতুন রাজনীতি চাই। বিদ্যমান যে সংবিধান, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিলাম। আমরা এক বাক্যে তাকে সাপোর্ট দিয়েছিলাম, বাহবা দিয়েছিলাম। আসলে এই বিদ্যমান সংবিধান, শেখ হাসিনার সার্জারি করা সংবিধান, এই সংবিধান দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ পরিচালনা করা মানে সম্ভব না। চ্যাপ্টার ক্লোজড। 5 আগস্ট আওয়ামী লীগের পতন হলো। না, তারা যে স্টুপিডিটি করেছে বলছেন, 5 আগস্ট আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হলো, আওয়ামী লীগ বিদায় নিলেন। এরপরে 8 আগস্ট সরকার গঠন হলো। এই সরকারের চেয়ারে বসার জন্য এরা বাগবাকুম করে দৌড়ে গিয়ে চেয়ারে বসলেন আন্ডার দ্য ফ্যাসিস্ট কনস্টিটিউশন। তার মানে 3 আগস্ট আপনি যে সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলেন, সেই সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে 8 আগস্ট সেটার উপরে হাত রেখে আপনি শপথ নিচ্ছেন। হোয়াট ইজ দিস? এর চাইতে স্টুপিডিটি আর কি আছে? আপনি আজকে বলছেন নতুন সংবিধান, আরে ব্যাককলের দল সেদিন কি তোমাদের মনে ছিল না যে আসলে এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছি, এই সংবিধানের আন্ডারে এই দেশ চলতে পারে না? তাহলে তুমি সেই সংবিধানের হাতে হাত রেখে কিভাবে শপথ নিয়ে সরকার গঠন করলা, কিভাবে মন্ত্রী হলা? আর 7 মাস পেরিয়ে যখন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছো না, আজকে এসে বলছো এই সংবিধান মানি না, এই সংবিধান চলতে পারে না, নতুন সংবিধান চাই, এই চাই সেই চাই। হোয়াট ইজ দিস? একদম শেষ এই কথাগুলো বলতে আসলে বাধ্য হচ্ছি ভাই। আমি আসলে এই কথাগুলো কেন বলছি, আমরা এই ছেলেদের ভালো চাইতাম, আমরা চাইতাম এরা সফল হোক, কারণ এদের উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করে। কিন্তু এদের এবং শিশু সুলভ আচরণের কারণে পুরো জাতি আজকে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই কথা বলে এই জন্য বলতে বাধ্য হচ্ছি আমরা। ভাই আপনার উত্তেজিত আমি আপনার দেখতে আসলে বলেন বাধ্য হচ্ছে, কি করবেন? প্রশ্ন আপনি বলেন। প্রশ্ন না, মানে এই ডেস্টিনেশনটা কোথায়? আমার শেষ মন্তব্য হচ্ছে কি, আমি শেষ মন্তব্য হচ্ছে কি, হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে একজন পলিটিশিয়ান, সুতরাং পলিটিশিয়ান একপাক্ষিক বক্তব্য আসছে, আমি কোনো পলিটিশিয়ানের কথা বিশ্বাস করতে রাজি না। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। সেকেন্ড কথাবার্তা হচ্ছে কি, তারা যে চক্রে হেঁটেছে, যে ধরনের ফাঁদে পারাপা দিয়েছে, এই ফাঁদ অত্যন্ত ভয়ঙ্কর, তাদের জন্য ভয়ঙ্কর, দেশের জন্য ভয়ঙ্কর, দেশের সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর, রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। এখন আমাদের একটা প্রশ্নে আমাদের মতৈক্য থাকতে হবে যে আমাদের ইলেকশন কোনোভাবেই ম্যানিপুলেট করা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং আমরা যদি ইলেকশন কেন করছি, কারণ হচ্ছে কি, যতগুলো প্রসেস এখানে হাঁটছে সবগুলোকে আমাদেরকে অন্যদিকে আমাদের বিপদে হাঁটতেছে। আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে না হাঁটে আমাদের হাসিনার পথে হাঁটা শুরু করছে তারা, এবং হাসিনার পথে হাঁটা। আপনার মধ্যে এই সংখ্যা কি আছে যে ইলেকশন ম্যানিপুলেট হইতে পারে? আমি ম্যানিপুলেটের প্রশ্ন পরে আসছি, কিন্তু সেই ইলেকশনে তো যাচ্ছে না তারা। আগে ইলেকশনের রোডম্যাপ আপনার ঘোষণা করে, আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসে হাঁটে, আমাদের ডেমোক্রেটিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে, তারপর আপনার ভিন্ন আলাপ, এর আগে কোনো আলাপ নেই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ আমরা এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।